ঢলের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ, পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপা পড়ে শিশুসহ নিহত 10। প্রধানমন্ত্রী দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন পূরণের আশায় নদী পারের মানুষ। ভূ রাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার প্রধানের বক্তব্য, মত বিশিষ্টজনদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 মিশনের আগে অ্যান্টিগার শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের। নেক ব্রেস পরে অনুশীলনে সাকিব, বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জে বাড়ছে ভয়াবহ বন্যা আতঙ্ক। প্রতি মিনিটেই বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 12 লাখ মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। আশ্রয় কেন্দ্রে ছুটছে হাজার হাজার মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। হিমাজু শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। থই থই পানি, ডুবে আছে গ্রামের শত শত বসত ঘর। কোথাও টিনের চাল পানির নিচে। বাসিন্দারা নৌকায় করে গবাদি পশু নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বন্যার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। পানিবন্দী জীবনযাপন করছেন 6 লাখের বেশি মানুষ। সড়কের যান রিক্সা এখন নিজেই যাত্রী হয়ে যাচ্ছে নৌকায়। জেলা শহরের অলিগলিতে হানা দিয়েছে ঢলের পানি। রক্ষা পায়নি পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরও। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি। খাবার নিতাম নৌকা দিয়ে দেওয়া দিত, খুব ব্যস্ত একটা উপকার হইল। সদর উপজেলার হাসননগর, সুলতানপুর, আফতাবনগর, পূর্ব সুলতানপুর, হাসনবাহার, বুড়িস্থল সহ বেশ কয়েকটি এলাকার 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও চিরা খাইয়া আছে। দেখে মনে হবে কোনো খাল বা নদী। বাস্তবে এই সড়ক গোয়াইনঘাট উপজেলাকে সিলেটের সঙ্গে সংযুক্ত করেছে। এই সড়ক পথ দিয়ে যেতে হয় বিছনাকান্দি আর পান্তুমাই পর্যটন কেন্দ্রে। এখন এই পথের যাত্রীদের একমাত্র বাহন নৌকা। সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার বাসিন্দারা এখন পানিবন্দী। অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 12.5 লাখ মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ধলাই নদীর দেওরাছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরেও সমস্যার পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানিও। বাঁধ ভেঙে প্রবল গতিতে ছুটছে পানি। মৌলভীবাজারে দেওয়াছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। রহিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 9টা থেকে 10টার ভিতর পর্যন্ত পানি ছোটা আরম্ভ হয়েছে। রহিমপুর ইউনিয়নের আওতাধীন এই গ্রামগুলা ডুবে আছে। চলাফেরা মানুষের জন্য অনেক কষ্টদায়ক ওই জারের মাঝে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। এতে 6 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়দের দাবি, গত 29 মে বাঁধটিতে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, তবে তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এ দশা। সাহেবকে বলার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো লোক এখন পর্যন্ত আসে সেই বাঁধটি পরিদর্শন পর্যন্ত করে নাই। এদিকে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামের একটি বাঁধ ভেঙে গেছে। এতে সোমেশ্বরী নদীর পানি খাল দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। তীব্র স্রোতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলা, গড়িয়ালডাঙ্গার গতিয়াশাম সহ বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে মসজিদ ও স্কুল সহ অসংখ্য ঘরবাড়ি।
সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রংপুরের তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন আতঙ্কে কয়েকশো পরিবার। নদী তীরবর্তীদের অনেকেই নিজ উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। ভাঙন মোকাবেলায় দায়সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভাঙনের হাত থেকে বসতঘর বাঁচাতে নিজ উদ্যোগে নদীতে জিও ব্যাগ ফেলছেন তিস্তা পাড়ের মানুষ। পুরুষের কাজে সাহায্য করছে নারীরাও। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। নদীটির রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে বালাপাড়ার কয়েকটি গ্রাম রয়েছে ভাঙন আতঙ্কে। কাপড় চুপুর ছিঁড়া বস্তা দিয়ে আটকাতে পারতেছি না। নগদ বাড়ি ভেঙে যায়, আমরা কি করব, না পাই আমরা নিজেরাই বস্তা মাটি ভরা মানে বস্তা দিবে নাকছি। নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানোর পরও ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের একজন দায়িত্বরত লোক আছে, ওনাকে বললে 8 দিন পরে আসবে। তারা তো এখন আসবে না, যেহেতু তারা ছুটিতে আছে, এর জন্য আমাদের কাজ করা। আর ঈদের ছুটির কথা বলে দায়সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বস্তা বন্যা ইয়ার আগে দিয়েছি, আরো বস্তা ওখানে মজুদ আছে, তবে যে ঈদের পরে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তো কালকে থেকে হয়তো কাজ শুরু হবে। এরই মধ্যে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে উজানের পাহাড়ি ঢল, আর তাতেই বাড়ছে তিস্তা পাড়ের মানুষের হাহাকার। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত আগামী আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি বাড়ায় রংপুর বিভাগে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত 24 ঘন্টায় সিলেটে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে শ্রীমঙ্গলে আমাদের যে স্টেশন আছে সেখানে আমরা 136 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি আজ সকাল 6টা পর্যন্ত। উত্তর পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি সমতল কিছুটা স্থিতিশীল অবস্থায় আসলেও আগামী 24 ঘন্টায় আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট সুনামগঞ্জ জেলার যে কতিপয় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি বিরাজ করছে, সেটি আগামী 24 থেকে 48 ঘন্টায় কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এটিও আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। পাহাড় ঘেরা গাছগাছালিতে ভরা ক্যাম্পাসে ভিন্ন রকম পরিবেশ, মন জুড়িয়ে যায় পাখির কলকাকলিতে। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষাংশে। প্রধানমন্ত্রীর দিল্লি ও বেইজিং সফরে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে প্রত্যাশা তিস্তা আন্দোলনের নেতাদের। তাদের মতে তিস্তা নিয়ে নদী পাড়ের মানুষের দীর্ঘ সময়ের যে স্বপ্ন, তা এই সফরের মধ্য দিয়ে পূর্ণতা পেতে পারে। একই সঙ্গে সংসদে এই প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূরাজনৈতিক বাধা ডিঙিয়ে নতুন প্রত্যাশার পলক যুক্ত করেছে বলেও মনে করেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। সম্প্রতি সংসদে কুড়িগ্রাম 2 আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে। আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের 27 আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বলছে সে আস্থাটা আমাদের আছে, কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয়। অধিকার কর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে 2 দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবেন। গত বছরের 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
21 জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকার প্রধান শেখ হাসিনা। সফর শেষে 22 জুন রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুর 2টায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন শেখ হাসিনার সঙ্গে। এর পরের দিন সকালে ফোরকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হবে। সেখান থেকে ভারতের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা যাবেন রাজঘাটে। এরপরই হায়দ্রাবাদ হাউসে হবে হাসিনা মোদি শীর্ষ বৈঠক। থাকবে চুক্তি সমঝোতা সইয়ের আনুষ্ঠানিকতাও। ওই দিন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারের রাতেই তারা ঢাকায় ফেরার কথা। 15 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারত সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিস্তা সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন আদায়ের বিষয়টিও সেই দেশের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে প্রতিবেশী ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মাসে 2 প্রধানমন্ত্রীর পৌনঃপৌনিক বৈঠককে নজিরবিহীন ঘটনা হিসেবেই দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। 2 দেশেই নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপি আওয়ামী লীগ। আগামী দিনে ঠিক কিভাবে নিকটতম প্রতিবেশীদ্বয় সম্পর্ক উন্নয়ন সহ অমীমাংসিত দাবি দেওয়ার নিষ্পত্তি করবে সেই ইস্যুই ঘুরে ফিরে আলোচনায়। ঈদের ছুটির পর সচিবালয়ে অফিসের প্রথম দিনেই ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন, কি হতে যাচ্ছে মোদি হাসিনার বৈঠকে। আমি কি করে বলবো কোন কোন বিষয় আসবে, এটা প্রধানমন্ত্রী বাইলেটারাল ডিসকাশন করবেন। ঢাকা দিল্লির সম্পর্কের কাঁটা হিসেবে ঝুলে থাকা তিস্তার জলবন্টন ইস্যুর সুরাহা এখনো বহুদূর, তাও স্পষ্ট হয় সেতুমন্ত্রীর বক্তব্যে। তিস্তা তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে হাসূচক অবস্থানে নিয়ে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের কাজ ভারতের। দেখা যাক কি হয়। সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কার্যকলাপের বিষয়ে সরকারের ভাবনা কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কারো প্ররোচনায় পা রাখবে না সরকার। আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্বের ধাক্কা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করবে না সরকার, সাফ জানান ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব চলে গেলে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শত চেষ্টাতেও যেন দূষণ থেকে মুক্তি মিলছে না চামড়া শিল্পের, অথচ পরিবেশ বান্ধব হলেই এই খাতের রফতানি আয় রাতারাতি 5 গুণ বাড়ানো সম্ভব। অর্থনীতিবিদরা যখন এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন, তখন সাভার চামড়া নগরীর বেহাল দশার জন্য বিসিকের গাফিলতিকেই দায়ী করছেন পরিবেশবিদ ও ট্যানারি মালিকরা। যদিও বিসিক চেয়ারম্যানের দাবি, দিন দিন ভালো হচ্ছে শিল্প নগরীর পরিবেশ। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। যেই দূষণ থেকে মুক্তি পেতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি গেল সাভারের হেমায়েতপুরে 21 বছরের চেষ্টায় সেখানে কতটা নিশ্চিত হলো পরিবেশের নিরাপত্তা? নতুন করে এমন প্রশ্ন সামনে এনেছে ট্যানারি এলাকার রাস্তা ছুঁয়ে থাকা কারখানার দূষিত পানি আর নাজুক অবস্থা ফুটিয়ে তোলা ড্রেনেজ ব্যবস্থা। কত শত পরিকল্পনার ফাঁক গলে এতদিন পরও দেখা যাচ্ছে মন্দের ভালো হিসেবে কঠিন বর্জ্য ফেলা হচ্ছে ট্যানারি এলাকায় নতুন করে খনন করা ভাগাড়ে। কঠিনের মতো বিষাক্ত তরল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও কাটেনি শত চেষ্টার পরও। সিইটিপির অক্ষমতায় ধরাশায়ী ধলেশ্বরী হেমায়েতপুরের মাটি ও বাতাস, দাবি খাত বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের। আমরা একটা পচনশীল জিনিস, এটা ডিকম্পোজ করছে, ডিকম্পোজ করে সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে, আশেপাশে কোনো মানুষজন যেতে পারছে না। পরিশোধনটা যথার্থ হচ্ছে কিনা সেটা পরে আসি, বাকি অর্ধেক তো আমাকে নদীতে ফেলে দিতে হচ্ছে। অনেক স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন না হয় আজকে ধলেশ্বরী অবস্থা। পরিবেশের ওপর চালানো এই অত্যাচারের ফল ঠিকই ভোগ করতে হচ্ছে চামড়া শিল্পকে। মিলছে না LWG সনদ, বিশ্ব বাজার থেকে আসছে না বড় বড় ক্রেতা। ইউরোপিয়ান কান্ট্রির বাজারটা আছে, প্লাস আমেরিকার বাজার আছে,
কোরিয়ান বাজার আছে, এই বাজারগুলিতে আমরা অ্যাক্সেস করতে পারছি না বিকজ অফ আমাদের কমপ্লায়েন্স এখন আমরা মেনটেন করতে পারি নাই। নাজুক অবস্থা স্বীকার করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বলছেন চলমান চেষ্টায় আগের চেয়ে ভালো আছে বর্জ্য ব্যবস্থাপনা। 2টা পুকুর খনন করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য। এইবার আমাদের সিটিপির অবস্থা আগের থেকে অনেক ভালো। বেশ বান্ধব উপায়ে যদি আমরা এই পুরো চামড়াটাকে প্রক্রিয়াকরণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তত 5 গুণ আমরা এখান থেকে রপ্তানি আয় অর্জন করতে পারবো। তবে কারো জানা নেই ঠিক কতদিন পর পরিবেশ বান্ধব হবে দেশের চামড়া শিল্প। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, হাজারীবাগ থেকে হেমায়তপুর পরিবর্তন হয়েছে এলাকা, তবে চামড়া শিল্প এখনও এড়াতে পারেনি পরিবেশ দূষণের দায়, যার প্রভাব পড়েছে চামড়া শিল্পের রফতানি বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন চামড়া শিল্প এবং পরিবেশ দুটোকেই একসঙ্গে রক্ষা করতে হবে। এর জন্য পরিকল্পনায় যে ঘাটতি ছিল তা দূর করতে নিতে হবে নতুন উদ্যোগ, তবে তা অতি শীঘ্রই। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, হেমায়তপুর, সাভার। কথা আর কাজে মিল রাখতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঘোষণা ছিল 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। এক পাশে বংশাল, অন্য পাশে সুরিটোলা, দুই এলাকার মাঝ বরাবর মূল সড়ক। সেই সড়কের দুধারেই পড়ে আছে কোরবানির বর্জ্য। বংশাল দক্ষিণ সিটির 69 নম্বর ওয়ার্ড আর সুরিটোলা 34। মঙ্গলবার রাতে দক্ষিণ সিটির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করা হয় 69 নম্বর ওয়ার্ডটি শতভাগ বর্জ্যমুক্ত হয়েছে ওই দিন বিকেল 5:30টায়, আর 34 নম্বর ওয়ার্ড বর্জ্যমুক্ত হয় বিকেল 3টায়। সিটি কর্পোরেশনের দাবি বাকি 73টি ওয়ার্ড রাত 10টার আগেই শতভাগ বর্জ্যমুক্ত হয়েছে, যদিও বুধবার সকালে চিত্র বলছে ভিন্ন কথা। দক্ষিণ সিটির ওয়ারি, দোয়াগঞ্জ, ধোলাইখাল, দক্ষিণ বনশ্রী সহ বেশ কিছু এলাকাতেও একই দশা। কোরবানির বর্জ্য অপসারিত না হয় দুর্গন্ধে টেকা দেয়। আমরা পুরো বন্দি অবস্থায় আছি। সিটি কর্পোরেশনে বলা হয়েছে যে শতভাগ ময়লা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় ময়লা পড়ে আছে। শুধু বর্জ্য অপসারণ নয়, কোরবানির স্থানে দেওয়া হয়নি ব্লিচিং পাউডার। বৃষ্টির পর এই বর্জ্য ড্রেনে গিয়ে পড়লে জলাবদ্ধতার শঙ্কায় নগরবাসী। ময়লা আবর্জনা এখন আছে, ব্লিচিং পাউডারও মারে নাই, গলিয়ে গলিয়ে আছেই, এটা দিয়ে তো রোগ জীবাণু ছড়াবেই। কর্তৃপক্ষের পাশাপাশি আমরা যারা নাগরিক আছে তাদেরকে কিন্তু সচেতন হতে হবে। অবশ্য বুধবারও কোরবানি হয়েছে অনেক স্থানে। এটি বনশ্রীর মূল সড়ক। এই সড়কের অন্তত হাফ কিলোমিটার এলাকা জুড়ে এভাবেই রাখা হয়েছে কোরবানির বর্জ্য, এবং এই বর্জ্যের 10 হাত নিচেই রামপুরা খাল, অর্থাৎ বৃষ্টি হলেই এই বর্জ্য গিয়ে পড়বে রামপুরা খালে। যদিও দুপুর 1টা পর্যন্ত কোনো পরিচ্ছন্নতা কর্মী নজরে আসেনি এই এলাকায়। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল অথচ জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। 15 মিনিটেও দেখা মেলেনি বিশেষজ্ঞ চিকিৎসকের। মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে হঠাৎ পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম পান স্বাস্থ্যমন্ত্রী। 7 দিনের আলটিমেটাম দিয়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেন তিনি। হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টার অর্থাৎ হৃদরোগের জন্য এটি বিশেষায়িত, অথচ এর এমার্জেন্সি বিভাগে ইসিজি সহ অন্যান্য যন্ত্রপাতি আধুনিক হলেও এখানে নেই ইকো করার ব্যবস্থা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইকো করতে হলে রোগীকে নিয়ে যেতে হবে 3 তলা অথবা 5 তলায়। ইমার্জেন্সি এখানে কোনো রোগী আসলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট, তো আমাদের শিশু তো আমাদের আছে, তখন শিশুর সাথে আমরা কন্ট্যাক্ট করি। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল, অথচ মন্ত্রী আসার পরেও একজন বিশেষজ্ঞ ইমার্জেন্সিতে দিতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আবার হাসপাতালের রিসিপশনে লাইসেন্স টাঙিয়ে রাখার কথা হলেও তা মানা হয়নি। কর্তৃপক্ষই বলছেন 50 বেডের হাসপাতালে রোগী রয়েছে তার চেয়ে বেশি। ইমার্জেন্সি মেডিকেশন যেগুলো দরকার সেগুলো আমাদের কাছে আছে, কিন্তু ইকো মানে সাথে একটা পেশেন্ট আসলে সাথে সাথে ইকো করতে হবে সেটা নট লাইকলি। আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ওখানে একটা রোগী ছিল যে কার্ডিয়াক কনসাল্ট আসতে একটু দেরি হয়েছিল, এগুলো আমরা সংশোধন করতে বলেছি। পরে হাসপাতালের আইসিইউ সিসিইউ ঘুরে দেখেন মন্ত্রী প্রাথমিকভাবে 7 দিনের আলটিমেটামে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন তিনি। তোমার লাইসেন্সে যা আছে সেটুকু রুগিয়ে রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। সবসময় জন্য একটা ভালো ব্যবস্থা থাকে সেটা আমি ওনাদেরকে বলে গেছি, ওনাদেরকে সময় দিছি। আবার হয়তো আমার লোকজন এসে আবার দেখবে। এর আগে এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন সামন্তলাল সেন। এ সময় মানসম্মত সেবা নিশ্চিতে তাগিদ দেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গবেষণায় প্লাস্টিকের তৈরি কাপে মিলেছে ক্ষতিকর ভারী ধাতু। এতে মানবদেহে সৃষ্টি করতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে থাকছে প্রতিবেদন। সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ প্রায় সব জায়গায় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয় এই পণ্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বের করেছেন এই প্লাস্টিক কাপের ক্ষতিকারক দিক। তাদের মতে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ মিলেছে গবেষণায়, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে পানীয়র মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। গবেষকরা জানান, যশোর শহরের বিভিন্ন দোকান থেকে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহার উপযোগী 20টি কাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রমাণ মেলে 17টি ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি রয়েছে কপার, লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম। অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাই এগুলো প্রচুর পরিমাণে স্থানান্তরিত হচ্ছে এবং এ থেকে আমাদের কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন প্রচুর ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে। ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের কিছু রুলস রেগুলেশন তৈরি করে যারা এই প্লাস্টিক কাপ উৎপাদনের সাথে জড়িত বা আমরা যারা খাচ্ছি সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন। যেখানে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তারা এটা বানাচ্ছে কিনা, যাতে এই ধরনের মেটাল সেখানে না থাকতে পারে এবং লিচিং না হতে পারে। গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সময় সংবাদ, যশোর। শিগগিরই গাবতলী ও যাত্রাবাড়িতে কারওয়ান বাজার পুরোপুরি সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হবে। এ বিষয়ে দোকানীদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বুধবার সকালে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক চিত্র প্রদর্শনীতে এ কথা বলেন তিনি। মেয়র জানান, কাওলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ময়লা স্তূপ সরিয়ে শিশুদের জন্য খেলার জায়গা করে দেওয়া হবে। এছাড়া তেজগাঁওয়ের আনিসুল হক সড়ক এলাকায় 5 একর জমির ওপর ট্রাক ও বাস স্ট্যান্ড নির্মাণ হচ্ছে বলেও জানান মেয়র আতিক। কারওয়ান বাজার দুটো জায়গায় স্থানান্তর হবে, একটি হলো যাত্রাবাড়ি, একটি হচ্ছে গাবতলী। যাত্রাবাড়িতে যেই জায়গাটা যাবে সেই জায়গাটাতে দখল আছে অন্যদের দ্বারা। আমার সাথে দক্ষিণের মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছেন যারা দখল করে রেখেছে যাত্রাবাড়িটাকে অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করে দেবেন। ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস শুরু হয় তখন কিন্তু আমরা দেখেছি এই সামনে কিন্তু ট্রাক কিন্তু থাকে। এই ট্রাক স্ট্যান্ডকে স্থায়ীভাবে করার জন্য 5 একর জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ পেয়েছে ট্রাক স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড করার জন্য। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ভিড় ছিল সড়ক, রেল ও নৌপথে। এদিকে যারা কাজের তাগিদে ঈদে বাড়ি যেতে পারেননি তারা অনেকেই এখন ছুটছেন বাড়ির পানে। দায়িত্বের কাছে হার মেনেছে আবেগ, ভালোবাসা। ঈদের আমেজ না কাটতেই এক বুক আক্ষেপ নিয়ে এবার কর্মস্থলে ফেরার পালা। ঈদের মাত্র একদিন পরই খুলেছে সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান। বুধবার সকাল থেকেই রাজধানীমুখী মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। যাত্রী বোঝাই প্রতিটি ট্রেন থেকে নেমে প্রায় সবারই গন্তব্য ছিল কর্মস্থল। পরিবার ছেড়ে তো আসতে ইচ্ছে করে না, তারপরে কর্মস্থলের প্রয়োজনে আসতে হয়। পরিবার ছেড়ে তো চলে আসতে হয়, সেটা হলো যে চাকরি করলে তো আসতেই হবে। সড়কের চিত্র কিছুটা ভিন্ন। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ সব বাস টার্মিনালেই যাত্রী চাপ ছিল তুলনামূলক কম। অফিস খোলায় পরিবার ছেড়ে অনেকে একাই ফিরেছেন রাজধানীতে। 3 দিনের জন্য ঈদের ছুটি পাইলাম, বাড়িতে গেলাম, আবার কষ্ট হইতেছে, ফ্যামিলিকে ছেড়ে চলে আসলাম ঢাকায়। ঢাকা কর্ম করি তো পরিবারের জন্যই, পরিবারের দিক চিন্তা করে আমরা ঢাকা চলে আসি। এদিকে যারা কাজের তাগিদে ইট পাথরের শহরেই উদযাপন করেছেন ঈদ, তাদের কেউ কেউ এখন ছুটেছেন বাড়ির পানে। ভিড় করছেন বাস টার্মিনাল, রেল স্টেশন কিংবা সদর ঘাটে। ঈদের পর যাইতেছে, কাজ বাস আছিল, যাইতে দেবে না, এখন না গেলে পরে আর ছুটি পাব না। ভোরে পাটুরিয়া, দৌলদিয়া ঘাটে ছিল যাত্রী চাপ। বলছেন পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এবার নির্বিঘ্নেই ঢাকায় ফিরতে পেরেছেন তারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে যেন প্রাণ ফিরেছে যান্ত্রিক নগরে। নেই চিরচেনা যানজট, ভোগান্তি আর বহুমাত্রিক দূষণ। এই ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন নগরবাসী। গাছে গাছে আষাঢ়ের স্নিগ্ধতা, দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক। এ যেন ঢাকার এক ভিন্ন রূপ।
ঈদের তৃতীয় দিনে এই ছুটিতে যারা ঢাকা রয়ে গেছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। বড়দের হাত ধরে গুটি গুটি পায়ে ছোটরাও এসেছে রাজধানীর শিশু মেলায়। কি করছো? রাইডে চড়ছি, ভালো লাগছে। গাড়িতে চড়েছি, মজা হচ্ছে অনেক। বাচ্চাদের জন্য খেলার কোনো আর স্পেস নাই, যার কারণে এই বাচ্চাদের এখানেই সবচেয়ে মজা পায় ওরা। সারা বছরের ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সবাই। এই যে শিশু পার্কগুলো এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেই আমরা এই আনন্দের সময় কাটাতে চাই পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকি সব সময়ই, কিন্তু ঈদের দিনটি আমরা বেছে নেই পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য। ঢাকার মতো চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চট্টগ্রামের চিড়িয়াখানায়। তাই তো সাদা বাঘ, গন্ডার কিংবা বিশাল আকৃতির সাপসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এক ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাগলটির মালিকানা নিতে রাজি নয় কেউ। 15 লাখ টাকার ছাগলের কেনার সঙ্গে জড়িত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিষয়টি অস্বীকার করেছেন। ছাগলটির সঙ্গে ভিডিও করে ভাইরাল ইফাত তার ছেলে নয় বলেও দাবি করেছেন। সাদিক একরা বলছে, ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর কেনেননি তারা। নিবিড় সাহার রিপোর্ট। কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড়। ঘটনার সূত্রপাত ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছাগলকাণ্ডের বিষয়টি জানতে বুধবার ধানমন্ডিতে ইফাতের বাসায় যায় সময় সংবাদ। ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের 5ম তলায় থাকেন ইফাত। ইফাতের ফ্ল্যাটে গিয়েও পাওয়া যায়নি তাকে। হেরাই আসলো আবার চলে গেল। কে পরিবারের থেকে? হেরা কয়জন কি এটা তো আমি জানি না। পরিবারের কয়জন, হেরা কয়টা ভাই কয়টা বোন, হ্যাঁ তো আমি চিনি না। আচ্ছা, চলে গেছে কবে? কালকে গেছে। এদিকে সন্ধ্যার দিকে টেলিফোনে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি। সাদিক এগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, তাই আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি। সত্যিটা কি? সাদিক এগ্রোতে গিয়ে ছাগলটিকে বাঁধা অবস্থায় দেখা যায়। তারা বলছেন ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আর নেননি। এবার সিনে ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তার দাবি ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফাত তার ছেলে নন, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও নন। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তার ক্লাসমেট লায়লা কানিজ। তিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও তার বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও পাওয়া গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের পুরো অংশই এখন দৃশ্যমান। সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি শেষের পথে নদীর দুই পারের অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদী পাড়ে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশন। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের মূল কাঠামোর পুরো অংশই। সেতুর সবগুলো পিলার ও স্প্যান বসানো শেষ করে এখন স্প্যানের ওপর বসানো হচ্ছে স্লিপারবিহীন রেল লাইন। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশন। সেই সঙ্গে ব্রিজ থেকে দুপারের স্টেশন পর্যন্ত থাকছে অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করছি, এটা শেষের দিকে, এবং সেই সঙ্গে এখানে 6টা রেল লাইন হবে। তার 2টা মোটামুটি চালু আছে, যেখান দিয়ে বর্তমান ট্রেন চলছে, আর বাকি 4টার কাজও চলছে।
স্টেশনের এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে পারাপারের জন্য থাকছে লিফটের সুবিধা সম্বলিত ফুট ওভারব্রিজ, বিশাল গাড়ি পার্কিং সুবিধা, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য বেস্ট ফিডিং রুম সহ যাত্রীদের সেবায় বিভিন্ন সুযোগ সুবিধা। উত্তর দিকের প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেছে, দক্ষিণ দিকের প্ল্যাটফর্ম কাজ চলমান আছে। অত্যাধুনিক মানের স্টেশন বিল্ডিং করা হচ্ছে, যেটা আমাদের একরকম বলতে গেলে কমলাপুরেও আমাদের নাই। চলতি বছরের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রকল্পের মেয়াদ কিন্তু ডিসেম্বর 2025 পর্যন্ত আছে। তো এর মধ্যেই আমরা এইসব আনুষঙ্গিক নির্মাণ কাজও আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে সম্পন্ন করব বলে আশা করছি। যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে ইটালির দক্ষিণ উপকূলে নিহত 11 জনের মধ্যে 3 জনের বাড়ি মাদারীপুরে। এই ঘটনায় 26 শিশুসহ এখনও নিখোঁজ 64 জন। গত মঙ্গলবার লিবিয়া হয়ে ইটালি যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় নৌকা ডুবে 11 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার সাব্বির সহ 3 জন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শিবচরের খানকান্দি এলাকার আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া যান। এর আগেও একবার সমুদ্রপথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন। আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় 15 লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। এমন মৃত্যুতে পরিবার জুড়ে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আবারও ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে পুঁজিবাজারে। ঈদের আগেও পরের 3 দিনের লেনদেন বেশ খানিকটা আশা জাগিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে দীর্ঘ পতনের ক্ষত শুকাতে ঠিক কতটা সময় অপেক্ষা করতে হবে সেই প্রশ্নের উত্তর জানতে ধৈর্য ধরার কথা জানিয়েছেন ডিএসসি চেয়ারম্যান। গেল 1 মে থেকে 11 জুন পুঁজিবাজারের লেনদেনে যেন সর্বনাশা 28 দিন। এই সময় ডিএসসি প্রধান সূচক হারায় 545.62 পয়েন্ট, আর বিনিয়োগকারীরা মূলধন হারান 75,120 কোটি 91 লাখ টাকা। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর আস্থার সংকটে যখন বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা, তখন গত 12 জুন হঠাৎ ইতিবাচক ধারায় ফিরে ডিএসসির লেনদেন। পরের কার্যদিবস আরেকটু বেড়ে প্রধান সূচকে যোগ হয় 47 পয়েন্ট। একই সঙ্গে বাজারে যোগ হয় 2,923 কোটি টাকা মূলধন। এমন ইতিবাচক ধারা বজায় রেখে ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কার্যদিবসেও 43.57 পয়েন্ট যোগ হয় প্রধান সূচকে। একদিনের উত্থানেই বাজার মূলধন ফিরে আরও 3,265 কোটি টাকা। বুধবার যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে তার চেয়ে বেড়েছে প্রায় 2.5 গুণ। যদিও বুধবার টাকার অঙ্কে লেনদেন হয় বিগত 16 মাসের মধ্যে সর্বনিম্ন মাত্র 246 কোটি টাকা। সূচক আর বাজার মূলধন বৃদ্ধির মধ্যেও সিডিবিএল এর তথ্য বলছে গত 11 জুন থেকে 13 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 1,699 জন বিনিয়োগকারী। এমন প্রেক্ষাপটে ধৈর্য ধরে লেনদেনের পরামর্শ ডিএসসি চেয়ারম্যানের। মার্কেটে ইনভেস্ট করার আগে যেন আমরা চিন্তা করি কোথায় ইনভেস্ট করব, এটা আমাদেরকে কিন্তু বুঝে শুনে করতে হবে। দুদিনের জন্য যেন আমরা ক্যাপিটাল মার্কেটে না আসি। বুধবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইও। এদিন প্রধান সূচক বাড়ে 61.22 পয়েন্ট, আর টাকার অঙ্কে লেনদেন হয় 687 কোটি 76 লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আধুনিক বন্দরে উন্নীত করার জন্য নানা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। তবে বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা। ব্যবসায়ীরা জানিয়েছেন পূর্ণ স্থল বন্দর হিসেবে ঘোষণা করা হলেও অনুমতি নেই সব ধরনের পণ্য আমদানি রফতানির। বন্দরের সর্বোচ্চ ব্যবহার করতে এই সুবিধা চান তারা। মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য এবং আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে প্রতিবেদন। আধুনিকায়ন করা হচ্ছে ভোমরা স্থলবন্দর। এরই মধ্যে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড ওয়ে ব্রিজ, গোডাউন ও কাস্টমস হাউস। নির্মাণের শেষ দিকে ট্রাক টার্মিনাল। 2010 সালে সাতক্ষীরার ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই প্রকল্পের মাধ্যমে শুরু হয় বন্দরটির আধুনিকায়নের কাজ। ভৌগোলিক অবস্থানের কারণে দিন দিন বাড়ছে এ বন্দর ব্যবহারকারীর সংখ্যা। আমদানি রপ্তানি বাড়াই বেড়েছে রাজস্ব আদায়ও। তবে এখনও বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা। পূর্ণ স্থলবন্দরের মতো অনুমতি নেই অনুমোদিত সব পণ্য আমদানি রপ্তানির। আর এ কারণে সম্ভাবনা থাকলেও বন্দরটির সর্বোচ্চ ব্যবহার করা যাচ্ছে
না বলে জানান সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে বাস্তবায়ন চাই খুব দ্রুত, যাতে আমাদের এই বন্দরকে সচলায়। সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি ভোমরা স্থলবন্দর দ্রুত যাতে বাস্তবায়ন হয়। এই কাস্টমস হাউস বাস্তবায়িত হলে পদ্মা সেতুর সুফল পরিপূর্ণভাবে ভোগ করা যাবে এবং এই বন্দর দিয়ে আমদানিযোগ্য সকল পণ্য আমদানি করা সম্ভব হবে। তবে বন্দর কর্তৃপক্ষ জানায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতার বৃদ্ধির সঙ্গে বাড়বে বাণিজ্য। যখন বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে এবং বন্দরের জায়গা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে তখন আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে বন্দরের রেভিনিউ এবং কাস্টমসের রেভিনিউ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। 1996 সালে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। সময় সংবাদ, সাতক্ষীরা। টানা 5 দিনের সরকারি ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী সহ বন্দর কাস্টমসের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা। গত 14 জুন থেকে 18 জুন এই পথে বন্ধ ছিল আমদানি রপ্তানি। এতে বন্দরে তৈরি হয় পণ্যজট। খালাস শুরু হওয়ায় পণ্যজট কমতে শুরু করেছে। চলছে আমের ভরা মৌসুম, তবে ঈদের ছুটিতে রাজশাহীতে আম বেচা কেনায় ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে, তাছাড়া ফলন কম হওয়ায় দামও বেশি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহীর বড় আমের বাজারের মধ্যে অন্যতম বানেশ্বর বাজার। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে বাজারে আসেন বিক্রেতারা। দিনভর হাক ডাকে চলে বেচাকেনা। কয়েকদিন আগেও আমের এই বাজার জমজমাট থাকলেও ঈদের ছুটিতে কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। নেই চিরচেনা সেই কোলাহল। বিক্রেতারা জানান এবার আমের ফলন কম, উৎপাদন কম হওয়ায় দামও অনেক বেশি। প্রচুর খরার কারণে মুকুল ঝরে যাওয়াতে এবছর দেশে আম নাই। আম কিনে শান্তি নেবে যান, বাজার খুব বেশি। মোটামুটি অন্যান্য বছর 100%-এর ভিতর 70-80% আম আসে, এবার 30-40% আম আসছে, জন্য আমের দাম বেশি। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ধাপে ধাপে নামছে বিভিন্ন জাতের আম। বর্তমান বাজারে গুটি, হিমসাগর, ল্যাংড়া ও আমরুপালি আম পাওয়া যাচ্ছে। গত বছর জাতভেদে আমের সর্বনিম্ন দাম ছিল প্রতি মণ 1500 থেকে 2000 টাকা, আর এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকা। আমের পাটে থাকবে, কিন্তু থাকার পরও কিন্তু আমের সংখ্যাটা কম। লোকনা বিক্রি করছি 600-700, এবার লোকনা 1700-1800। বিক্রেতা কম এখন, কারণ বাজারে মালও নাই, ব্যবসায়িকও নাই। কৃষি বিভাগের তথ্যমতে এবছর রাজশাহীর 19,602 হেক্টর আয়তনের বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বিভিন্ন স্থানে পিচ দেবে বলে বেহাল অবস্থা খুলনা সাতক্ষীরা সড়কের। পুনর্নির্মাণ ও প্রশস্ত করার 4 বছরের মধ্যেই অনেক স্থানে পিচ উঠে গেছে, কোথাও উঁচু নিচু, কোথাও আবার সৃষ্টি হয়েছে গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি 6 লেনের জাতীয় মহাসড়কে উন্নতি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা সাতক্ষীরা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে এমন ঢেউ খেলা দৃশ্য, যেখানে হেলে দুলে চলে ভারী যানবাহন। পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষ করে এই সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা 22.5 মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে 50 মেট্রিক টনের যান চলছে নিয়মিত। 2020 সালে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত সড়কটির নিঝুমপল্লীর সামনে থেকে ডুমুরিয়ার দিকে প্রায় 1 কিলোমিটার এখন উঁচু নিচু হয়ে গেছে। একইভাবে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মোড় থেকে উপজেলা পরিষদের সামনে পর্যন্ত আধা কিলোমিটারের একই অবস্থা। শুধু এ দুটি স্থানই নয়, আরও বেশ কয়েকটি স্থানে পিচ দেবে গর্ত সৃষ্টি হয়েছে। এতে 60 কিলোমিটারের পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
চাকা উঠলে ঝাঁকি খায়, সামনে ডাম্পার ভেঙে যায়। গাড়ি একটু স্পিড থাকলে তো পাল্টি খাওয়ার ভয় থাকে, গাড়ি তো ডানে বাঁয়ে কাত হয়ে যায়। এমন বাজে অবস্থা যে কারণে প্রতি সপ্তাহে দেখেন 1-2টা করে দুর্ঘটনা ঘটছে। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চাপ বাড়ার কারণে এখন 6 লেনের জাতীয় মহাসড়ককে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এটা আঞ্চলিক মহাসড়ক একটা প্রকল্পের মাধ্যমে হয়েছে, সুতরাং এটা জাতীয় মহাসড়ক পর্যায়ে নিতে হবে। আর আপাতত আমরা মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। 4 বছর আগে সড়কটির চুকনগর পর্যন্ত খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা। নাব্য কমে যাওয়ায় একসময়ের খরস্রোতা নদীটি পরিণত হয়েছে সরু নালায়। 2 পাড় দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে প্রাকৃতিক পানির উৎস বাড়াতে নদীটি সংস্কারের অপ্রয়োজনীয়তার কথা বলেছেন পরিবেশবিদরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। লোকালয়ের বর্জ্য এসে পড়ছে নদীতে। 2 পাড় সরু হয়ে নদী পরিণত হয়েছে নালায়। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। পৌরসভার ড্রেনেজ লাইনগুলো যুক্ত করা হয়েছে নদীতে। নানা বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। মাথাভাঙ্গার 2 পাড়ের শত শত বিঘা জমি দখল নিয়েছে স্থানীয়রা। এসব জমির কোথাও চাষ করা হচ্ছে ফসল, কোথাও নির্মাণ করা হয়েছে স্থাপনা। কালো পানি এবং নোংরা ময়লা এসে নদীটা গোসল করার অনুপযোগী হয়ে গেছে। মাথাভাঙ্গা নদীর পানি এখন আলকাতরার মতো কালো হয়ে গেছে। এখন মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সব মরে ভেসে থাকে। ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে প্রাকৃতিক পানির উৎস বাড়াতে নদীটি সংরক্ষণের প্রয়োজন বলে জানান পরিবেশবাদীরা। ড্রেনের সোয়ারেজ যদি বন্ধ না হয় আর নদী খনন না করা হয় তাহলে মাথাভাঙ্গার অস্তিত্বকে আমরা ধরে রাখতে পারবো না। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও নদী খননের জরিপ কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীটি খননের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে এবং সেটি অনুযায়ী আমরা একটি ডিপিপি প্রণয়ন করব। সেক্ষেত্রে আমরা নদীটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং পরবর্তীতে অবৈধ দখল উচ্ছেদ সহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 135 কিলোমিটার দীর্ঘ মাথাভাঙ্গা নদীর প্রায় 98 কিলোমিটার অংশ রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঝিনাইদহের শৈলকুপায় গাড়াগঞ্জ কুমারখালী সড়কে কুমার নদের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প না থাকায় প্রায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার মানুষ ও যানবাহন। স্থানীয়দের আশঙ্কা সেতুটি যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিপরীতে কেবলই মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন, ভেঙে গেছে লোহার পাত, খুলে গেছে অনেক পাশের নাটো। পুরো ব্রিজের বেশিরভাগই স্থানে দেবে গেছে পাটাতন। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের উপর স্টিলের ব্রিজের এমন দশা গত কয়েক বছর ধরে। পারাপারের অনুপযোগী হওয়ার পরও এই ব্রিজ দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার যানবাহন। বেহাল দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে মেরামত করা হলেও কয়েকদিন পর আবারও ফিরে যায় আগের অবস্থায়। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। ব্রিজ দিয়ে গাড়ি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা পার হতে হলো। যে কোনো মুহূর্তে পড়িয়ে একটা গাড়ি বিপদ আপদ হতে পারে। তবে বৃষ্টির জায়গায় নতুন কোনো সেতু নির্মাণের পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। চলাচলের জন্য নিয়মিত মেরামতের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে গাড়াগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার এই ব্রিজটি নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সিলেট অঞ্চলে বন্যায় পুকুরে চাষ করা মাছ ভেসে যাওয়ায় এবারও ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামারিরা। কেবল সুনামগঞ্জে ভেসে গেছে প্রায় 3000-এর বেশি পুকুরের মাছ। আমিনুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ি ঢলের সঙ্গে অবিরাম বৃষ্টিতে তলিয়ে আছে সুনামগঞ্জ। সড়ক উপচে পানি ঢুকছে লোকালয়ে, রক্ষা পাচ্ছে না পুকুরের মাছ।
বৃষ্টিতে ভিজে এভাবেই পুকুরের মাছ আটকানোর চেষ্টায় চাষিরা, তবুও বন্যার পানির সঙ্গে ভেসে যাচ্ছে সব। লাভের আশায় মাছ চাষ করতে গিয়ে এখন লোকসানের মুখে চাষিরা। ঋণের টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বৃষ্টি না কমলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছে চাষিরা। দেখুন নেট মারছি, নেটে কোনো কাজ হয় না, নেট দেখে সম্পূর্ণ মাছ যা আছে আমরা একবারে অস্তিত্ব করা, আর কোনো পথ নেই। বন্যার লোক নিরুপায়, আমরা তো কিছু করার মতো না। মাছ নিয়ে বন্যায় এটা তো আর কোম্পানি বুঝবে না। লুন্টু নাই না, আমি এই পুকুরে মাছগুলো ছাড়ছিলাম, এখন আজকে পাহাড়ি ডলে সব পুকুর আমার চলে গেছে, একবারে আমি অস্তিত্ব হারা হয়ে গেছি। বারবার বন্যার ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। আমাদের এখন এই ফার্ম চাষ সম্ভব না। সুনামগঞ্জ মুরগি বলেন আর মাছই বলেন, সুনামগঞ্জ খুব কঠিন। এবারের বন্যায় ৭০০-র বেশি হ্যাচারি ও ৩,০০০-এর বেশি পুকুরের মাছ ভেসে গেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে ফাইলবন্দি দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত অন্তত ২ ডজনের বেশি মামলা। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে দুর্নীতিবাজদের ধরতে আদেশ দিলেও বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। দুদকের আইনজীবী বলছেন, এস আলম বিষয়ে সর্বোচ্চ আদালতের এক আদেশের কারণে মুখ থুবড়ে পড়েছে দুর্নীতি সম্পর্কিত অন্য মামলার শুনানি। এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের অনাগ্রহকে দুষছেন দুর্নীতি নিয়ে সোচ্চার আইনজীবীরা। কানাডার বেগমপাড়ায় দেশীয় সাহেব কারা করছেন অর্থ পাচার। সুইচ ব্যাংকেই বা আছে কাদের টাকা? 4 বছর আগে এসব তথ্য চেয়েছিল দেশের উচ্চ আদালত। শুনানিও হয় কয়েক দফায়, জমা পড়ে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম। এরপর আর কোনো অগ্রগতি নেই, হয়নি চূড়ান্ত নিষ্পত্তিও। উচ্চ আদালতে এমন প্রায় 2 ডজন দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই শুনানির অপেক্ষায়, যার মধ্যে রয়েছে স্বপ্রণোদিত আদেশ ও রিট পিটিশন। কবে শুনানি হবে জানে না কেউ। এমনকি পানামা প্যারাডাইস পেপারে নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি নেই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবীরা এর নেপথ্যে তদন্তকারী সংস্থাগুলোর উদাসীনতাকে দেখছেন। তদন্তটি তো আসলে কোর্ট করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে বিআইএফইউ, সিআইডি, অ্যান্টি কারাপশন কমিশন, এনবিআর। তালিকাটি প্রাপ্তির পর মাননীয় আদালত পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন যেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। এই 2 বছর বা 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন, এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। যে 2 ডজন দুর্নীতির অভিযোগের তদন্ত থেমে আছে তার অধিকাংশ এসেছিল গণমাধ্যমের রিপোর্ট দেখে স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তাহলে কেন নিজের দেয়া আদেশের অগ্রগতি কতটুকু এ বিষয়ে শুনানি করতে এত বিলম্ব? যেসব মামলায় সুমোটো দুদকে না গিয়ে সরাসরি হাইকোর্ট সুমোটো রুল দিয়েছে, সেই ব্যাপারে সময়ক্ষেপণ হচ্ছে। আপিল বিভাগ ওই মামলার সূত্র ধরে আরেকটি মামলা ওই ভয়ঙ্কর নভেম্বর, সেটাও রুলটা খারিজ করে দিয়েছে। তো কারণ কাজেই যেহেতু একটি সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তো আদালত হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছে। প্রয়োজনে পৃথক বেঞ্চ করে হলেও দুর্নীতির বড় বড় মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলের খবর। সুনামগঞ্জে বুধবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি না হলেও সুরমা নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পানি কমছে ধীর গতিতে। পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহরের সাহেববাড়ি খাদ এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং ছাতক উপজেলায় আছেন আমিনুল ইসলাম। শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকায় এখন থেকে প্রায় 5-10 মিনিট আগেও বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হলেই সুনামগঞ্জবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে যায়, কারণ এই দিনের বেশিরভাগ সময় বৃষ্টি থাকে এবং রাতে কোনো বৃষ্টি থাকে না। সেই বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখনও বড় ধরনের অবনতি না হলেও কোনো ধরনের উন্নতি হয় না, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের 88টি ইউনিয়নের মধ্যে 78টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এখানকার যে 18,000 থেকে 19,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, 541টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাহেববাড়ি ঘাট এলাকাতে গতকালকে এর চেয়েও বেশি পানি ছিল এবং সেই পানি কিছুটা নেমেছে, কিন্তু এখনও মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসেনি, শান্তি ফিরে আসেনি, কোনো স্বাভাবিক জীবনযাপন ফিরে আসেনি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাতের বেলা বৃষ্টি না হলেও দিন থেকে বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টি অব্যাহত
থাকার ফলে মানুষের মধ্যে একটা শঙ্কা এবং ভয়ের কাজ করে এবং তারা জানিয়েছেন যে এই যে বৃষ্টি এবং বৃষ্টি বন্ধ না হলে পাহাড়ি ঢল বন্ধ হবে না, পাহাড়ি ঢল বন্ধ না হলে তাদের মনে আতঙ্কও কাটবে না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে থেকে আরও 72 ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি আছে এবং সেই অতি ভারী বর্ষণ বা আরও 3 দিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থাকে সেটা আসলে কেউ বলতে পারে না। আর সুনামগঞ্জের পানির কথা যদি বলি, এখন পর্যন্ত সুরমা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। পাহাড়ি ঢলে একে একে প্লাবিত করছে এলাকা এবং কিছুটা কমলেও এটা আসলে আসার কোনো খবর না। এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সকাল বৃষ্টিবিহীন, রাতটা বৃষ্টিবিহীন থাকলেও সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির টানা পড়তেই থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি মূলত পাহাড়ি ঢল এবং বন্যার অবনতির মূল কারণ। এখানে কথা বলেছিলাম লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে একদিকে পাহাড়ে বৃষ্টি হয়, অন্যদিকে সুনামগঞ্জে স্থানীয়ভাবে বৃষ্টি হয়। এই দুইটি বৃষ্টি মিলে সুনামগঞ্জ জেলার পরিস্থিতি আরও ক্রমশ ভয়ানক করে তোলে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই যে বৃষ্টিপাতের প্রবণতা যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত আসলে সুনামগঞ্জের মানুষের জন্য কোনো সুখবর নেই। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে আজকে পানি সম্পদ প্রতিমন্ত্রী বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এখন আমরা ছাতকের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব সহকর্মী আমিনুলের কাছে। দর্শক, আসলে সুনামগঞ্জের যে 12টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোর মধ্যে সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলা, এই দুটি উপজেলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছর বন্যায় এবং এই এলাকার মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটা দুর্বিষহ হয়ে পড়ে এবং ভোগান্তির পরিমাণ কী পরিমাণ সেটি আসলে আমরা আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন। প্রতিটি গ্রামেই আসলে ছোট ছোট ঘরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বানের জলে একদম গ্রাস করে ফেলে এবং তারা যখন চলাচল করেন একদম গবাদি পশু সহ তাদের যে জীবনযাত্রায় বিশুদ্ধ পানির সংকট সহ নানা ধরনের সংকট আসলে এই ছাতক উপজেলার মানুষের প্রতি বছর বন্যায় আসলে তারা এই পরিস্থিতির মুখে পড়েন। যদিও আসলে এই এলাকার যারা জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু তাদের পর্যায় থেকে কাজ করছেন এবং এখানে যেসব আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে আমরা হয়তো পরের বুলেটিনগুলোতে দেখাতে পারবো। কিছু আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ মানুষজন ওঠেন তাদের খাবার স্বল্পতার ব্যাপারটি আমরা প্রতি বছর বন্যায় কিন্তু তাদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে। যদিও আসলে জেলা প্রশাসন বলছে প্রায় 500টির বেশি আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ তারা করে যাচ্ছেন এবং পাশাপাশি স্বেচ্ছাসেবী টিম রয়েছে এই এলাকার যে বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষকে উদ্ধার তৎপরতা এবং তাদের পর্যায় থেকে সহযোগিতা করার জন্য। আবহাওয়া অফিস থেকে যে বার্তাটি রয়েছে, এখনো পর্যন্ত সুনামগঞ্জের যেসব নদ নদী, বিশেষ করে সুরমা নদীর কথা বলি, সুরমা নদীর পানি কিন্তু গেল কয়েক ঘন্টায় অনেকটা নিচে নেমে এসেছে। যদিও আসলে হাওর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে পানি বাড়ছে। হাওরের যে নিকটবর্তী প্রায় 100টিরও বেশি হাওর রয়েছে সুনামগঞ্জে এবং নিকটবর্তী প্রায় 50টিরও বেশি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পরিস্থিতি আরও কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি পাবেন হয়তো আগামী সপ্তাহের মধ্যে। দেখা যাবে যে এই পানিটা অনেকটা কমে আসছে। তবে এই স্বল্পমেয়াদী বন্যার যে ভোগান্তি, সেই ভোগান্তিতে সাধারণ মানুষকে বিদ্যুৎ পৌঁছে দেয়া, পাশাপাশি এই মানুষজনের প্রতিদিনের যে খাবার সেটি অনেকে রান্না করা খাবার আমরা দেখেছি বিতরণ করছেন। সুনামগঞ্জ পৌরসভা থেকে আমরা দেখেছি যে শহর অঞ্চলের যে বন্যাকবলিত মানুষ তাদেরকে তারা খাবার পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার সরবরাহের প্রক্রিয়া, রান্না করা খাবার এখনো বিতরণ না হলেও কিছু ক্ষেত্রে তারা যে শুকনো খাবার রয়েছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যদিও আসলে এটি অনেকটা অপ্রতুল। এই মুহূর্তে আসলে যে এলাকাগুলোতে পানি ঢুকছে, আমরা যে এলাকাটিতে রয়েছে আজকে সারাদিন হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ছাতকের এই নতুন নতুন যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে সেটি আমরা তুলে আনার চেষ্টা করব। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। ঈদ শেষে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ,
এই যে 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, পবিত্র ঈদ শেষ হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় কর্মদিবস, আর দ্বিতীয় কর্মদিবসে কিন্তু মানুষ আবার কর্মমুখী হচ্ছে। তো আমরা যে 2 দিন অর্থাৎ গতকাল এবং ঈদের পরদিন যে লোক কর্মমুখী হয়েছে তার থেকে একটু কম লোকই আজকে আসলে কর্মমুখী হচ্ছে, যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্র শনিবার ছুটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি যে গত 2 দিনের তুলনায় যে মানুষ কিন্তু শুধু কর্মমুখী হয়েছে তাই নয়, আবার মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু ঈদের খুশি ভাগাভাগি করার জন্য তার গ্রামের বাড়ি গিয়েছে স্বজনদের সাথে দেখা করার জন্য। এর সংখ্যাটাও কিন্তু আমরা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটা বাড়ছে। দৌলতদিয়া ঘাট থেকে আমরা কিছুক্ষণ আগে বিশিষ্ট মতিউর রহমান নামের একটি ফেরি পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করেছিল এবং সেখান থেকে আনলোডের সময় দেখেছি বেশ ওই ফেরিতে চাপ ছিল, অর্থাৎ ছোট মোটর বাইক এবং কর্মমুখী মানুষের বেশ দেখেছি। কিন্তু সেটা আমরা খোঁজ নিয়েছি, ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে বেশ সময় ধরে ঘাটে ফেরি অপেক্ষা করে তারপরে কিন্তু ফেরিকে লোড দিতে হচ্ছে, অর্থাৎ একদম যে অনেক গাড়ির চাপ তা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। এবং পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে মানুষের আনাগোনা থাকলেও কর্মমুখী মানুষের সেটা কিন্তু যানজট বা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই মুহূর্তে যেহেতু ঘাট এলাকাতে একটি আবহাওয়াটা একদম মনোরম রয়েছে, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই আবহাওয়া এবং যে ওয়েদার রয়েছে তাতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে স্বস্তিতে তারা কিন্তু ঘরে কর্মমুখী হতে পারছে। তবে বরাবরের মতোই একটি অভিযোগ তারা করছে যে যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সেটা কিন্তু তারা একদম অভিযোগ করছে। আবার আমরা যারা যানবাহনের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা বলছে দেখে একদিকে যেমন মানুষ কিছু যাচ্ছে, আবার কিন্তু তাদের একটু কম যাত্রী তাদের নিয়ে আবার চলে আসতে হচ্ছে, যার জন্য কিন্তু তারা একটু বাড়তি ভাড়া নিচ্ছে বলে তাদের দাবি রয়েছে। তবে আমরা ঘাট এলাকা বা মহাসড়কে এই বাড়তি ভাড়া নেওয়ার যে দেখভালের জন্য যারা থাকার কথা, ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ ঈদের আগে যেরকম ব্যবস্থাপনা থাকে, ঈদের পরে সেই ব্যবস্থাপনা কিন্তু কর্তৃপক্ষের বা প্রশাসনের আমরা লক্ষ্য করছি না। তবে সেই পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোডে যে কয়েকটি ফেরি রয়েছে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার রেখেছি, যার জন্য কিন্তু কোনো যাত্রী অর্থাৎ নৌযানে কিন্তু যেমন লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে তারা যাত্রা করছে না। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ কিন্তু এই অঞ্চলে এটা অবস্থিত এবং এখানে কমপক্ষে 26টি ফেরি, 33টি লঞ্চ এবং 41টি স্পিডবোট চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট থেকে। উত্তর কোরিয়ার সফর শেষে এবার 2 দিনের জন্য ভিয়েতনামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফর পশ্চিমাদের বুড়ো আঙুল দেখানোর মতো বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সতর্ক মিত্রতার সম্পর্ক রেখেছে ভিয়েতনাম। রুশ নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে দেশটি। দীর্ঘ বিরল সফরে উত্তর কোরিয়ায় এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফর শেষে রওনা দেন ভিয়েতনামের উদ্দেশ্যে। এ সময় তাকে বিদায় জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনের এই সফরে 2 দেশের পারস্পরিক সম্পর্ক, সামরিক সহযোগিতা সহ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন 2 শীর্ষ নেতা। সই করেন বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিতেও।
এরপর বৃহস্পতিবার ভোরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মাটিতে পা রাখেন রুশ প্রেসিডেন্ট। এখানেও তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী সহ আরও অনেকে। ইউক্রেনে যুদ্ধাপরাধে অভিযুক্ত পুতিনের এই সফরকে প্রচারণামূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার এই সফর ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের জন্য সুবিধা ও ঝুঁকি নিয়ে আসতে পারে, এমনটাই জানানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। বলা হয়, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মুখে রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সতর্ক মিত্রতার সম্পর্ক জারি রেখেছে ভিয়েতনাম। রুশ নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে দেশটি। বিশেষজ্ঞদের মতে মার্কিন বিরোধিতার কারণে ভিয়েতনাম সফর রুশ নেতা পুতিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া বিশ্বকে বার্তা দিতে চায় যে সব জায়গায় তাদের বন্ধু রয়েছে এবং মস্কোকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে। এখানেই শেষ নয়, ভিয়েতনামের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ হ্যানয়ের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী হলো মস্কো। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাইলট ছাড়াই উঠতে সক্ষম এমন বিশেষ ধরনের বিমান প্রস্তুত করল চীন। দেশটির দক্ষিণ পূর্ব সিচুয়ান প্রদেশের নানচং শহরে মঙ্গলবার চালকবিহীন এই বিমান দুটি সফলভাবে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে। এই বিশেষ যানের নাম রাখা হয়েছে ফ্লাইং কার। প্রযুক্তির উৎকর্ষতায় অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে চীন। মানুষের জন্য জটিল সব কাজও তারা প্রযুক্তির মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই সম্ভব করে তুলছে। এবার তারা নিয়ে এলো এমন এক বিমান যা পাইলট ছাড়াই উঠতে সক্ষম। মঙ্গলবার চীনের দক্ষিণ পূর্ব সিচুয়ান প্রদেশের নানচং শহরে দুটি মনুষ্যবিহীন বিমান সফলভাবে প্রথম যাত্রা সম্পন্ন করে। ফ্লাইং কারের কথা এতদিন শুধু গল্পের বইতেই শোনা যেত, এবারে তা বাস্তব করল চীন। পাইলটবিহীন এই বিমানকে তারা ফ্লাইং কার হিসেবে বর্ণনা করছে। 8টি আর্ম এবং 16টি প্যাডেল বিশিষ্ট এই বিমান উত্তর পূর্ব সিচুয়ান প্রদেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেরিয়েছে। মনুষ্যবিহীন এই আকাশযান স্বল্প উচ্চতায় ভ্রমণ করবে। বিমানটি চলাচলের জন্য এবছরের শেষ নাগাদ চীন 76 কিলোমিটার লম্বা ভ্রমণপথ তৈরি করবে বলে জানা গেছে। অথরাশ্রেয়সী অথই, সময় সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চলছে 3 দিনব্যাপী 14তম মালয়েশিয়ার গিফট ফেয়ার। এই মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশি পণ্যের স্টল। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদন। 283টি প্রতিষ্ঠানের স্টলে বাহারি পণ্যের সমাহার। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী মেলায় বসেছে এসব স্টল। অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশ। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে পাট ও চামড়াজাত পণ্য। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানালেন, মালয়েশিয়ায় ক্রমে চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের। বাংলাদেশের যে নন ট্রেডিশনাল যে প্রোডাক্টসগুলো আছে, পাট এবং পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস এবং হোম ডেকর থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য এক্সপোর্টেবলস তারা নিয়ে এসেছেন এবং সেগুলো শুধু দৃষ্টিনন্দন না, সেগুলো মানসম্মত। পোশাকের পাশাপাশি মালয়েশিয়ায় অন্যান্য পণ্য রফতানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চেষ্টা চলছে বলেও জানান হাই কমিশনার। মেলার শুরুর দিন থেকেই বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের কণ্ঠে ছিল বাংলাদেশের পাটজাত পণ্যের প্রশংসা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এবারে খেলার খবর। শুরুতে বিশ্বকাপ প্রসঙ্গ। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 10:30টায় নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ ছাড়া সবাই অনুশীলন করেছেন। ওয়ার্ম আপের পর ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও কাজ করেছেন কোচ হাতুরু সিংহে। এদিন নেক ব্রেস পরে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। নেটে লম্বা সময় কাটিয়েছেন তামিম হৃদয়রা। সুপার 8-এ নতুন করে শুরু করতে সচেষ্ট শান্ত লিটনরা। কলেজ ক্রিকেট গ্রাউন্ডে উইকেট আনইভেন হওয়ার পেসারদের খেলেননি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস। অনুশীলনে আলাদা করে নজরে এসেছে শেখ মেহেদি। লম্বা সময় ব্যাট বল হাতে ঘাম ঝরিয়েছেন। জাকির আলী রানিং সেশনে থাকলেও নেটে ছিলেন না। শরীফুলও বাড়তি মনোযোগী ছিলেন বোলিংয়ে। তবে ম্যাচ ভেন্যুর উইকেট দেখার পরই একাদশ নির্বাচন করবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। কন্ডিশন বিবেচনায় বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ রফিক। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েছে সাবেক এই অলরাউন্ডারের। এদিকে অস্ট্রেলিয়া ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আন্তর্জাতিক কোনো ট্রফি একটি দল কিংবা জাতির মর্যাদা বাড়িয়ে দেয় কয়েক গুণ। সেই অধরা স্বপ্নের সন্ধানে বিগত কয়েক মৌসুম ধরেই ছুটছে বাংলাদেশ দল। তবে কোনো আইসিসি বিশ্বকাপেই সেমিফাইনালের দুয়ারে যেতে পারেনি টাইগাররা। তাই সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কবে শিরোপার দেখা পাবে বাংলাদেশ? অন্য সব আসরের তুলনায় এবারে টি-20 বিশ্বকাপকে আলাদাভাবে নিচ্ছেন অনেকেই, কারণ সবগুলো আসরে অংশ নেয়ার অভিজ্ঞতা ভালোভাবে রপ্ত করেছে টাইগাররা। তাই বিশ্বকাপে নতুন মিশনে শক্তিশালী দল নিয়েই দেশ ছেড়েছিল লাল সবুজ। দলে আছে সাকিব মোস্তাফিজের মতো বড় নাম, তাই ট্রফির যে বড় দাবিদার তারাও। অনেকের মতো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকও চোখ রাখছেন ট্রফির উপর। তবে সময় সুযোগ কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ট্রফি, মনে করছেন রফিক। বাংলাদেশে এইবারই সুযোগ আছে, তাই মেন জিনিসটা যেন সুযোগটা কাজে লাগানোর দরকার। 20 কোটি মানুষই অধিক তাকিয়ে আছে। ব্যাটসম্যান যদি কাম ব্যাক করে, তা আমি মনে করি যে এই টুর্নামেন্টেই দেখা যায় যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। এটা অবাস্তবের কিছু না, বাট নিজের কনফিডেন্সটা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ আমরা পারি। এবারের আসরে প্রত্যাশিত রান পাচ্ছেন না ব্যাটাররা। সেই চাপ সামলে অসাধারণ পারফরমেন্সে জয়ে ভূমিকা রাখছেন বোলাররাই। তবে সুপার 8 পর্ব পার করতে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেক এই ক্রিকেটার। ব্যাটিংও ভালো করেনি, ফিল্ডিংও ভালো করেনি। আমরা মনে করি যে মানে এ কোয়ালিটি বোলিং করেছে। তো আজকে আপনি সুপার হিটের আমি বলবো যে একমাত্র অবদান এই বলারের যদি কোনো অংশ যদি একটু খারাপ করতো, তাহলে দেখা যায় যে আমরা এই সুপার হিটে উঠতে পারতাম না। এবং আমরা চাচ্ছি যে ভালো ক্রিকেট খেলুক, এবং আমরা চাচ্ছি যে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করুক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারের অভিষেক হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে দ্বিধান্বিত নন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সুপার 8-এ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভরসা তার। আপনার যে কোনো ম্যাচে টোটাল পারফরমেন্সের দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতেই হবে। সেই হিসেবে আমি মনে করি অপরচুনিটি আছে সামনে, যেহেতু আমরা সুপার 8-এ গিয়েছি। ইনশাল্লাহ প্লেয়াররা যদি নিজের সেরাটা পার্টিকুলার দিতে পারে, ইনশাল্লাহ দেখতে পারবো ভালো কিছু। ক্রিকেট বিশ্লেষকদের মতে গ্রুপ পর্বের মতো সরল রৈখিক চিন্তা দিয়ে পার করা যাবে না সুপার 8। প্রতিপক্ষ এবং মাঠ বিবেচনায় অবশ্যই বদল আনতে হবে স্কোয়াডে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সবাইকে চমকে দিয়ে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার এখন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বলিউডের কিং শাহরুখ খান, সালমান খানরাও যেখানে বিরাটের কাছে পাত্তাই পায়নি। সম্প্রতি কনসালটেন্সি ফার্ম ক্রোল ভারতীয় তারকাদের ব্র্যান্ড ভ্যালুর একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে সবাইকে পেছনে ফেলে $227.9 মিলিয়ন ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার সবচেয়ে দামি তারকা এখন কিং কোহলি। কিং কোহলি মাঠে কিংবা মাঠের বাইরে সব জায়গায় যার বিচরণ একেবারে রাজার মতো। সেই রাজাকে ভক্তদের অভিবাদনের ধরনটাও রাজস্বিক। কিং কোহলি বলে ভক্তদের সেই চিৎকার তাকে মাঠের রাজাই বানিয়ে ফেলেছেন। শুধু কি সমর্থকদের জন্যই এই উপাধি বিরাটের? না, মাঠের ক্রিকেটটা যে তার কাছে পূজনীয়। ব্যাট হাতে নিজেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। রেকর্ডের পর রেকর্ড গড়ে কোহলি জ্বলে ওঠেন স্বমহিমায়। আর ব্যাট হাতে তার জাদুতে ইতোমধ্যেই বনে গেছেন কিংবদন্তিও। এবার এমন এক কীর্তি গড়েছেন বিরাট, যা শুনলে হয়তো চোখ কপালে উঠবে বলিউডের কিং খ্যাত শাহরুখ খান ভক্তদের। অবাক বনে যাবেন রণবীর সিং ভক্তরাও। খবরটা শুনে যতটা মন খারাপ হবে শাহরুখ ভক্তদের, ঠিক সমান হারে মন ভালো হবে কিং কোহলি সাপোর্টারদের। বলিউডের বাঘা বাঘা তারকাদের পেছনে ফেলে ভারতের মোস্ট ভ্যালিউড সেলিব্রিটি এখন বিরাট কোহলি। সম্প্রতি কনসালটেন্সি ফার্ম ক্রোল ভারতীয় তারকাদের ব্র্যান্ড ভ্যালুর একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে সবাইকে ছাপিয়ে এখন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার কোহলি। ক্রোলের প্রকাশিত তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। $227.9 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে মোস্ট ভ্যালুড স্টার বিরাট। 2022-এ তার ব্র্যান্ড ভ্যালু ছিল $176.9 মিলিয়ন। বিরাটের বাজার দর বেড়েছে 29%। ব্যাটে বলে বাজিমাত, বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, বিজ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রমে বিরাট কোহলি অনন্য।
ক্রোলের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট 2023-এর তালিকায় কোহলি পেছনে ফেলেছেন শাহরুখ খান, রণবীর সিং, সলমান খানদের মতো সুপারস্টারদের। তারকাদের বাজার দরের এই তালিকার 2-এ আছেন রণবীর সিং। তার ব্র্যান্ড ভ্যালু $203.1 মিলিয়ন। আর বলিউডের রাজা শাহরুখ খান আছেন 3 নম্বরে। 2023-এ সুপার পপুলার সিনেমা পাঠান জওয়ানের পরও তার ব্র্যান্ড ভ্যালু $120.7 মিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় আরও অনেক বলিউড তারকা থাকলেও শীর্ষ 10-এর ভেতর আছেন আরও 2 জন ভারতীয় ক্রিকেটার। মোস্ট ভ্যালুড র্যাঙ্কিংয়ের 7 ও 8 নম্বরে আছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি আর সচিন টেন্ডুলকার। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাওয়ায় নতুন এক পরিবেশ সৃষ্টি হয়েছে পাহাড় ঘেরা গাছগাছালিতে ভরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। চারদিকে যেন শূন্যতা আর নীরবতা। জনমানবহীন অনুষদ আর ঝুপড়িগুলোতে এখন পাখির কলকাকলি। শূন্য ক্যাম্পাসের গল্প শোনাচ্ছেন তারিফ রহমান। চারিদিকে নির্জন নীরবতা, নেই কোনো কোলাহল। বিশ্ববিদ্যালয়ের মুখরিত চিরাচরিত রূপের বাইরে এ যেন এক অন্য চিত্র। কোথাও কেউ নেই, অনুষদগুলো ফাঁকা, ঝুপড়িগুলোতে হচ্ছে না কোনো গানের আসর, শহীদ মিনারে নেই কোনো আড্ডার জলসা, হলগুলোর বারান্দায় ধুলো জমে যাচ্ছে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে। সেন্ট্রাল ফিল্ডেও এখন বিরাট মরুভূমি, কোথাও নেই শিক্ষার্থীদের চিরচেনা পদচারণা। ঈদের ছুটিতে সবাই পাড়ি জমিয়েছেন যার যার মাটির টানে, রয়ে গেছে শুধু শূন্যতা। যখন মানুষজন গিয়ে থাকে না, বাড়িতে চলে যায়, তখন এর বিশেষ কিছু সৌন্দর্য ফুটে উঠছে, যেমন বিভিন্ন বন্য প্রাণীরা গিয়ে নিচে নেমে আসে। ক্যাম্পাসে মানুষ থাকা, কোলাহলপূর্ণ পরিবেশের সৌন্দর্য যেমন আছে, ক্যাম্পাস খালি হওয়ার একটা অন্যরকম সৌন্দর্য আছে। ঈদের ছুটিতে মনে করেন এখানে যখন ক্যাম্পাস খালি থাকে, বহিরাগতরা ঘুরতে আসে, একটা টুরিস্ট স্পট হিসেবে এটা হয়ে যায়। তবে 21 একরের সবুজে ঘেরা ক্যাম্পাস এই নির্জনতায় যেন আরো সবুজ হয়ে উঠছে। ফিরছে প্রকৃতির প্রাণের স্পন্দন। লোকলোকারণ্যের আড়ালে বুনো ফুল আর লতাগুলো মেলে ধরছে নিজেদেরকে, নতুন করে খুঁজে পেয়েছে নিজেদের অস্তিত্ব। চিরহরিৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বছর শিক্ষার্থীদের পদচারণায় থাকে মুখরিত, কিন্তু ছুটি এলেই বদলে যায় এর সম্পূর্ণ চিত্র। বুনো লতাপাতাগুলো জানান দেয় অস্তিত্বের। কাজল, হিজল কিংবা বুনো লতাপাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। এই নিঝুমপুরি পথে আছে সেই সব শিক্ষক শিক্ষার্থীর দিকে যারা ছুটির টানে চলে গেছেন বাড়ির পথে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ঢলের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপা পড়ে শিশুসহ নিহত 10। প্রধানমন্ত্রী দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন পূরণের আশায় নদীপাড়ের মানুষ। ভূ রাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার প্রধানের বক্তব্য, মত বিশিষ্টজনদের। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 মিশনের আগে অ্যান্টিগায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের। নেক ব্রেস পরে অনুশীলনে সাকিব, বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ আইরিন। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।